মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। গল্প শুরু হওয়ার আগে হঠাৎ সন্ধে টিমের তরফ থেকে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান, তাই গল্পটি শুনে নিজের মতামত অবশ্যই জানাবেন। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো রকম কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার উপর ভিত্তি করেই হয়ে থাকে। ঠিক কোন রহস্য লুকিয়ে আছে মামদপুর গ্রামে? কেন সেখানকার বাসিন্দারা তাদের নিজেদের কন্যাদের ওই গ্রামে রাখে না 10 বছর না হওয়ার আগে অবধি? নেপালগুপ্ত আর তার স্ত্রী মল্লিকা এবং তাদের ছোট্ট মেয়ে হৈমন্তী সেই গ্রামে এসে কোন মহা বিপদের সম্মুখীন হবে? তারানাথ তান্ত্রিক কিভাবে এই গুরুতর সমস্যার সমাধান করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে শুনতে থাকুন আজকের গল্প। হঠাৎ সন্ধ্যেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও মামদপুরের ভয়। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে সুরজিৎ ঘোষ, প্রধান চরিত্রে তারানাথ এবং নেপালগুপ্ত। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও মামদপুরের ভয়। ঘর বাড়িগুলো বেশ ভালোই বড় সড়ো, কি বলো গিন্নি? নেপালগুপ্তের এই কথা শুনে তার স্ত্রী মল্লিকা দেবী হাসতে হাসতে স্বামীর কথায় সায় দিয়ে বলল, এটা তুমি একেবারে হক কথা বলেছ। সত্যি জায়গাটা একটু নিরিবিলি গোছের হলেও ভারী সুন্দর এখানকার প্রকৃতি। এত গরমের মধ্যেও কিরকম ছায়া ঘেরা চারপাশ, তার সাথে ফুরফুরে ঠান্ডা শীতল বাতাস বইছে সর্বক্ষণ।
তাহলে গিন্নি, মামুদপুরের এই পুরনো বাড়িখানা কিনে আমি বেশ ভালোই করেছি, কি বলো? হ্যাঁ, কথাগুলো বেশ খানিকটা বুক ভরা গর্বের সাথে বলল নেপালগুপ্ত। তার দিকে তাকিয়ে তার স্ত্রী মল্লিকা দেবী আরও কিছুটা হাসতে হাসতে বলল, হ্যাঁ গো, এই গ্রামের বাড়িখানা কিনে তুমি সত্যিই একটা বুদ্ধিমানের কাজ করেছ। গিন্নি, আমাদের মেয়েটা কোথায় গেল বলো দেখি? আরে তোমার মেয়ের কথা আর বলো না দেখি। সে এত ডান পিটে, এত ছটফটে হয়েছে, তাকে সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না কিছুতে। তোমার মেয়ে যা ছটফটে আর ডান পিটে, তাতে দেখো সে হয়তো আবার বাইরে বেরিয়ে নতুন কোনো খেলার সঙ্গী খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। স্ত্রীর মুখে এই কথা শুনে এবার ভীষণ রকমের চিন্তার সুরে নেপালগুপ্ত বলল, সে কি গো, এই নানা অচেনা জায়গায় মেয়েটা একলা বাইরে চলে গেল। ওকে এভাবে যেতে দিও না। এখন বেশ কয়েকটা দিন আগে এখানকার মানুষদের সাথে আমরা একটু মেলামেশা করি, তারপর না হয় সে খেলার সঙ্গী খুঁজে নেবে। এছাড়াও সম্পূর্ণ এক নতুন জায়গায় আমরা এসেছি। চারপাশে কত টলটলে জলে ভরা পুকুর দেখছো। ও বাচ্চা মেয়ে, পুকুরের জলে পড়ে গিয়ে কোনো একটা অনর্থনা ঘটে যায়, এবার তখন কি কি হবে বলো দেখি? এই কথা বলে হন্তদন্ত হয়ে মেয়ের নাম ধরে হৈমন্তী, ডাকতে ডাকতে হৈমন্তী নেপালগুপ্ত কোথায় চলে গেল গেলি বল দেখি বাড়ি তুই? ফিরে বাইরের দিকে। হৈমন্তী, মা গো আমার, ফিরে আয় বাবা। এই নতুন জায়গায় বেশি ঘুরে বেড়াসনি এভাবে। হৈমন্তী। নেপালগুপ্ত এবং তার স্ত্রী মল্লিকা দেবী ও তাদের ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে হৈমন্তী, এই নিয়েই তাদের সুখের পরিবার। কর্মসূত্রে নেপালগুপ্ত তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এসেছেন মামুদপুর নামের একটি গ্রামে। সেখানকার একটা পুরনো দিনের বাড়ি তিনি ক্রয় করেছেন বেশ কিছু অর্থের বিনিময়ে। আজ সেই নতুন বাড়িতে এসে উঠেছেন তারা। নেপালগুপ্তের মেয়ে হৈমন্তী ভারী চঞ্চলা প্রকৃতির বালিকা। অবশ্য শিশুদের এই রকম স্বভাব থাকাই স্বাভাবিক। বিভিন্ন দুশ্চিন্তা মাথায় নিয়ে মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে নেপালগুপ্ত বাইরের ছাতিম গাছের তলা পেরিয়ে চলে গেল গ্রামের কাঁচা মেঠো রাস্তাটার দিকে। মল্লিকা দেবী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং নতুন রং করা। পরপর 3 কুঠুরি ঘর, সামনের বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়েছে। একটা মস্ত বড় ছাতিম গাছ আর রং বেরঙের ফুলের বাগান। আচমকা মল্লিকা দেবীর চোখ তাদের বাড়ি থেকে কিছুটা তফাতে ফুল বাগানের দিকে যেতেই তিনি দেখলেন সেখানে একজন বৃদ্ধা এসে দাঁড়িয়েছেন, হাতে তার ফুলের সাজি। খুব সম্ভবত এখানে তিনি প্রতিদিনই ফুল তুলতে আসেন। এই গ্রামেই হয়তো তার ঘর। কেমন যেন অদ্ভুত চোখে ওই বৃদ্ধা তাকিয়ে আছে মল্লিকা দেবীর দিকে। মল্লিকা দেবীর বিষয়টা মোটেও ভালো ঠেকল না। বৃদ্ধার চোখের মধ্যে কি যেন একটা মিশে আছে। না না, এ হয়তো মল্লিকা দেবীরই মনের ভুল। মাথার মধ্যে চলতে থাকা সব কিছু নিমিষের মধ্যে ঝেড়ে ফেলে মল্লিকা দেবী সেই বৃদ্ধার দিকে এগিয়ে এলেন একটু ভাব জমাবার জন্য। নমস্কার মাসিমা, আপনি বুঝি এখানে রোজ আসেন ফুল তুলতে? মল্লিকা দেবীর কথায় বৃদ্ধার গম্ভীর মুখটা যেন কিছুটা হালকা হয়ে এলো। বৃদ্ধা যেন মুখের মধ্যে থেকে গম্ভীর ভাবটা একটু জোর করেই কাটাতে চাইলেন। তারপর ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তিনি বললেন, হ্যাঁ, আমি এই গ্রামে থাকি। সামনের ওই ঘোষ পাড়ায় আমার বাড়ি।
তো তোমাদের তো ঠিক চিনলাম না। আগে ওই মামুদপুরে দেখেছি বলেও তো মনে হচ্ছে না। তোমরা কি আজকেই নতুন এসেছো? আগে হ্যাঁ মাসিমা, আজকেই আমরা এই গায়ে নতুন এসেছি। আমার স্বামী এখান থেকে মাত্র কিছুটা দূরে কাজ করেন। এই পুরাতন বাড়িখানা তিনি ক্রয় করেছেন। মল্লিকা দেবীর এই কথায় এবার যেন বৃদ্ধা একটু ঝলমলে একটা হাসি হাসতেই যাচ্ছিলেন, কিন্তু ঠিক এমন সময় ছাতিম গাছের তলা দিয়ে নেপালগুপ্ত তার ছোট্ট বাচ্চা মেয়ে হৈমন্তীকে কোলে করে নিয়ে গেল ঘরের ভেতর। সেই দৃশ্য দেখে বৃদ্ধার মুখ থেকে সমস্ত আনন্দের ভাব যেন মুছে গেল এক লহমায়। বিবর্ণ ফ্যাকাশে হয়ে উঠল বৃদ্ধার মুখমণ্ডল। একটা শুকনো ঢোক গিললেন তিনি। তার গলগণ্ডটা দুইবার ওপর নিচে ওঠানামা করল। মারাত্মক ভয় মিশ্রিত কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, তা বউ, ওরা কারা গো? ওরা ওই তো, উনি হলেন আমার স্বামী আর আমার মেয়ে। মল্লিকা দেবীর এই কথা শোনার পর সেই বৃদ্ধার মাথায় এবার যেন বিনা মেঘে বজ্রপাত ঘটল। রীতিমতন এক অবর্ণনীয় ভয়ে তিনি যেন কুঁকড়ে গেলেন, আর মল্লিকা দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এক ভারী অদ্ভুত প্রশ্ন। তা বউ, তোমার মেয়ের বয়স কত গো? আমার মেয়ে হৈমন্তীর এই বয়স হলো ওই প্রায় 8 বছরের কাছাকাছি। এই কথা শোনার পরেই সেই বৃদ্ধার হাত থেকে এবার খসে পড়ল ফুলের সাজিখানা, যা দেখে ভীষণ চমকে গেল মল্লিকা দেবী। সে বৃদ্ধার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটি কি হলো? আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? জল খাবেন? আপনার চোখ মুখ এরকম বদলে গেল কেন? কি কিছু দেখে কি ভয় টয় পেলেন নাকি? কিছু দেখে নয় বউ, তোমার কথা শুনে আমি ভয় পেয়েছি। এই গায়ে 10 বছরের আগে কোনো মেয়েরা থাকে না। তাদের বাড়ির লোকেরা কুটুম বাড়ি পাঠিয়ে দেয়, আর না হলে মেয়ের মায়েরা তাদের বাপের বাড়িতে গিয়ে মেয়েদের মানুষ করে যতদিন না মেয়ের 10 বছর হচ্ছে ঠিক ততদিন তোমার মেয়ের বয়স যদি 10 বছর পার হয়ে যেত তাহলে আর চিন্তার কোনো কারণ থাকতো না গো বউ। কিন্তু সে যে 10 বছর এখনো পার করেনি বললে, সেটাই যে বড় চিন্তার বিষয়। কেন মাসিমা, আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? আমার মেয়ের 10 বছর হয়নি, তাতে কি সমস্যা হয়েছে? আর আপনাদের গ্রামে মামুদপুরে 10 বছর পা দেওয়ার আগে কোনো বালিকা থাকে নাই বা কেন? সেসব কথা আমি তোমায় বলতে পারবো না বউ, তবে এটুকু বলতে পারি যে তোমরা এখানে থেকো না। আর যদি থাকতে হয় তাহলে তোমাদের মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দাও।
যতদিন না সে 10 বছরে পা দিচ্ছে ততদিন যেন সে কিছুতেই এ গ্রামে না থাকে। এটি কিন্তু তোমার মেয়ের জন্যেই মঙ্গল। তা না হলে তোমাদের অদৃষ্টে খুব শীঘ্রই ঘনিয়ে আসতে চলেছে ঘোর বিপদের কালো ছায়া, যা তোমরা কেউ আন্দাজও করতে পারছো না। আমি তো আপনার কথার মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না মাসিমা। আপনি যদি আমাকে একটু খোলসা করে বুঝিয়ে বলতেন তাহলে সত্যিই বড় উপকৃত হতাম। মল্লিকা দেবীর এই কথার পরে আর কিছুই বলল না গ্রামের সেই বৃদ্ধা। মাটির মধ্যে পড়ে থাকা ফুলের সাজিখানা তুলে নিয়ে ভীষণ ভয়ে সে হন্তদন্ত হয়ে চলে গেল। তার এমন অদ্ভুত ব্যবহার দেখে ভারী বিস্মিত হল মল্লিকা। তিনি সমস্ত কথা তার স্বামীকে এসে জানাতেই সবকিছু শুনে ভীষণ রকমের হাসতে হাসতে নেপালগুপ্ত বলল, সত্যি তুমি পারো বটে মল্লিকা। কে না কে একজন তোমাকে হাবি জাবি আজগুবি সব কথাবার্তা বলে গেল, আর তুমি সেগুলো মনের মধ্যে ধরে বসে আসো। বলি, আমাদের মেয়ের 10 বছর বয়স না হয়ে যদি এই গ্রামে এসে থাকতো তাহলে ওর কি বিপদ ঘটতে পারে বলো দেখি? তোমাকে ওই বৃদ্ধা যা সমস্ত কিছু বলেছে তার সাথে বাস্তবের আদেও কোনো যুক্তি নেই। ও হলো সব মন গড়া কথা। না গো, তুমি ব্যাপারটা যতটা হালকাভাবে নিচ্ছ আমি কিন্তু অতটাও হালকাভাবে নিতে পারছি না। বৃদ্ধার বলা ওই কথাগুলো আমার মনের মধ্যে বেশ অদ্ভুত রকমের উদ্বেগের সৃষ্টি করেছে। ওই বৃদ্ধার চোখ মুখের মধ্যে এমন কিছু একটা অশনি ভয়ের আভাস ছিল যা পরিষ্কারভাবে আমার চোখে ধরা পড়েছে। হ্যাঁ গো, এই গ্রামে থাকলে আমাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয় তখন তখন কি হবে? আহ মল্লিকা, তুমি অযথা অকারণে ভয় পেও না তো। কোনো ক্ষতি হবে না আমাদের মেয়ের, এই কথা আমি তোমায় বলছি। তোমাকে কোনো একজন কিছু বলে গেল আর তুমি সেগুলো ধরে অকারণে ভয় পাচ্ছ কেন, সেটাই আমি বুঝে উঠতে পারছি না। স্বামীর ধমকানিতে এবার চুপ হলো মল্লিকা দেবী। স্বামীর কথা শুনে তার মনের ভাব যেন কিছুটা পরিবর্তিত হলো, কিন্তু তারা বুঝতেই পারল না যে পাশের কক্ষে বিছানার মধ্যে বসে খেলতে থাকা ছোট্ট মেয়ে হৈমন্তীকে অপলকভাবে লক্ষ্য করে চলেছে একটা জমাট বাঁধা কালো অন্ধকারের অবয়ব। সেই অবয়ব তার লাল টকটকে 2 চোখ দিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে বাচ্চা মেয়েটিকে। তবে কি সত্যি তাহলে নেপালগুপ্ত এবং মল্লিকা দেবীর মেয়ে হৈমন্তীর কপালে ঘনিয়ে আসতে চলেছে কোনো অদ্ভুত শক্তির কালো ছায়া? কি গো ভাইয়া, এমন ঠান্ডার দিনে একটু গরম গরম চা না হলে মন্দ হয় না, কি বলো? তাহলে তো বেশ ভালোই হয়। দাঁড়াও কিশোরী, তুমি বরং একটু বসো, আমি আমাদের দুজনের জন্য 2 পেয়ালা চা করছি। না না ভাই, আজ আর তোমাকে চা করতে হবে না। ওই প্রত্যেকবার প্রত্যেক দিন তুমি তো চা করে খাওয়াও, আজ না হয় আমি করব। দাঁড়াও তো, চাটা আমি করছি। আমারও তো ইচ্ছে হয় একটু আধটু চা করে তোমাকে খাওয়াতে। কথাগুলো শেষ করেই হো হো করে হেসে উঠল কিশোরী। সত্যি আমিও বেশ খানিকটা হেসে ফেললাম তার অমন ধারা কথা শুনে। আজ রবিবার, তাই ছুটির দিন।
ছুটির দিনে আড্ডা দিতে সকাল থেকেই আমার গৃহে এসে হাজির হয়েছে কিশোরী সেন। তবে বাইরে এতটুকু বৃষ্টি হচ্ছে না আজ। আকাশের দিকে পলকহীনভাবে তাকিয়ে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ চালিয়ে যেটুকু বুঝতে পারছি তাতে আজ বৃষ্টি হবার বিন্দুমাত্র কোনো লক্ষণ নেই। গোটা আকাশ জুড়ে শীতের ঝলমলে রোদ বিরাজমান, আর তার সাথে বইছে কনকনে সনসনে ঠান্ডা উত্তরের হাওয়া। নরম বিছানার ওপর বসে জানলার খোলা পাল্লা গলে আসা মিঠে রোদ গায়ে মাখছিলাম আমি। কিশোরী চা করে এক পেয়ালা চা বাড়িয়ে দিল আমার দিকে। তারপর সে হাসতে হাসতে বলল, আরে নাও নাও, এবার চাটা খেয়ে ফেলো দেখি তো কেমন বানিয়েছি চাটা। হ্যাঁ, তোমার মতন ভালো হবে না, কিন্তু আবার খারাপও হবে না। তবুও খেয়ে নাও, মুখে তোলো, খেয়ে বলো তো দেখি কেমন হয়েছে। উষ্ণ চায়ের ধুমায়িত পেয়ালায় আমি এবার সামান্য ফুঁ দিয়ে তাতে চুমুক বসালাম। তৃপ্তিতে আমার দুই নয়নের পাতা ক্রমেই মুদিত হয়ে এলো। আমি কিশোরীর দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি এসে বললাম, না হে ভায়া, চাখানা কিন্তু বেশ ভালোই বানিয়েছো তুমি। আমার করা প্রশংসায় কিশোরী বেশ খুশি হয়ে হাসি মাখা মুখে সে নিজেও এবার চায়ে চুমুক দিল। বলল, চলো ভাই, আমাদের হাতে তো এখন বর্তমানে অফুরন্ত সময়, আর এই অফুরন্ত সময় যথাযথভাবে কাজে লাগানোর জন্যই আমরা একবার এই সুযোগে বরং মটলেন থেকে ঘুরে আসি। মটলেনে গিয়ে ঠাকুরমশাইয়ের বাড়িতে একবার পৌঁছাতে পারলেই আমাদের আর কোনো চিন্তা থাকবে না। কি বলো, এক্ষুনি তাহলে বেরিয়ে পড়া যাক? বাহ, এটা কিন্তু তুমি খুব একটা ভুল কথা বলনি কিশোরী। সত্যি মাঝের বেশ কয়েকটা দিন হয়ে গেল ঠাকুরমশাইয়ের বাড়ি দিয়ে যাওয়া হয় না, ফলে তার সাথে দেখাও হয়নি অনেক দিন। চারির জন্য মাঝে মধ্যে ভীষণ মন কেমন করে, কিন্তু অফিসের কাজের এমন চাপ যে একদিনে অফিস করে বাড়ি ফিরে তাদের সাথে যে দেখা করে আসবো সেই ফুরসত পাওয়া যায় না। আবার সারাদিনের নিদারুণ পরিশ্রমের কারণে অফিসের দিন শরীর যথেষ্ট ক্লান্ত হয়ে পড়ে, তাই সে কথা মাথাতেও আসে না। চলো বরং। আরে সেই জন্যই তো বলছি, চলো চলো, আজই এই ছুটির দিনটাকে আমরা উপযুক্তভাবে কাজে লাগাই, একটিবার মটলেন থেকে ঘুরে আসি। আর কি, যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। চায়ের খালি পেয়ালা মেঝেতে নামিয়ে রেখে আমি আর কিশোরী এবার বেরিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে হাঁটতে শুরু করলাম। আমাদের গন্তব্যস্থল হলো ঠাকুরমশাইয়ের গৃহ। হাঁটতে হাঁটতে 5 মাথার মোড়ে আসতেই কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তুমি এখানেই একটু দাঁড়াও ভাই, আমি বরং ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো সিগারেটটা কিনে আনি। এই সিগারেট ছাড়া তিনি একেবারেই গল্প বলতে পারেন না। মুখে তিনি যত চাই বলুক না কেন, কিন্তু এই সিগারেট তার ভারী পছন্দের জিনিস। ওরে বাবা, তা আবার জানি না, সে কথা হাড়ে হাড়ে জানি। আচ্ছা বেশ, ঠিক আছে কিশোরী, তুমি বরং ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিও, আর আমি এদিকে ওই তেলে ভাজার দোকান থেকে কিছু গরম গরম ফুলুরি আর বেগুনি কিনছি। ঠাকুরমশাইয়ের বাড়িতে চায়ের সাথে গরম গরম তেলে ভাজা একেবারে জমে যাবে। কি বলো কিশোরী? হ্যাঁ হ্যাঁ ভাই, তার বলতে। আমার কথায় সম্মতি জানিয়ে কিশোরী এবার চলে গেল 5 মাথার মোড়ের ওই ছোট্ট গুমটি মতো দোকানটার দিকে ঠাকুরমশাইয়ের জন্য এক প্যাকেট পাসিং শো কিনে আনতে। আমি রাস্তার ধারের একটা তেলে ভাজার দোকান থেকে বেশ কতগুলো ফুলুরি আর বেগুনি কিনে সেই ঠোঙা হাতে নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কিশোরীর ফিরে আসার জন্য। দোকানদারের টাকা মিটিয়ে দিয়ে 20 পয়সার বিনিময়ে একখানি সিগারেটের প্যাকেট নিয়ে সে আমার কাছে এসে হাজির হলে আমরা দুই বন্ধু মিলে পুনরায় আবার ফের নতুন উদ্যমে হাঁটতে শুরু করলাম মটলেনের উদ্দেশ্যে। ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দরজাটি খুলুন এবারে, আমি কিশোরী। কিশোরী সেনের অমনধারা উচ্চ কণ্ঠের হাঁক ডাক শুনে
আমি বেশ খানিকটা বিরক্তি মিশ্রিত গলায় তার দিকে তাকিয়ে বললাম, আহা ভাই, কি হচ্ছেটা কি? এরকম পাওনাদারদের মতো চিৎকার করছো কেন? একটু ভদ্রভাবে তো ডাকলেই হয়, তাই না? যাচ্ছি কাকা বাবুরা, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। কিশোরীর অমনধারা উচ্চকণ্ঠের হাঁক ডাক শুনে ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি এবার সদরের বন্ধ দরজা খুলে দিল। দরজার পাল্লা খোলা মাত্রই আমরা দেখলাম চারি মিষ্টি হাসি মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। তার কথার উত্তরে কিশোরী তাড়াহুড়ো করে বলল, আরে না না চারিমা, আমরা কোনো কিছুই মনে করিনি। আসলে আমরাই ভুল মানুষের হাতে তো কাজকর্ম থাকতেই পারে। আমারই উচিত হয়নি অমনভাবে চিৎকার চেঁচামেচি করা আর ডাকাডাকি করা। আমি আর কিশোরী এবার সদরের চৌকাঠ পেরিয়ে ঢুকে এলাম ঘরের ভেতর। আমরা ঘরের অভ্যন্তরে পা রাখার সাথে সাথেই চারি পুনরায় সদরের দরজা বন্ধ করে তাতে আগল তুলে দিল। আমি চারির হাতে তেলে ভাজা ঠোঙাখানা ধরিয়ে দিতেই সে আমাদের দিকে তাকিয়ে বলল, তা আপনারা কেমন আছেন? আমরা বেশ ভালোই আছি, তুমি কেমন আছো? ঈশ্বরের আশীর্বাদে আমরা বেশ ভালোই আছি। এ কথা বলে চারি এবার সোজা পা বাড়ালো রান্নাশালার পানে। আমি আর কিশোরী দাওয়ায় এক পাশে উঠোনের মধ্যে আমাদের জুতো জোড়া খুলে রেখে উঠে এলাম উপরে। তারপর আড্ডা ঘরের ভেতরে প্রবেশ করে সেখানে রাখা তক্তপোষে এসে বসলাম বেশ আরাম করে। পুজো সম্পূর্ণ করে ঠাকুরমশাই আড্ডা ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আরে আরে, কিশোরীর আছে? তা কখন এলে তোমরা? পুজো অর্চনার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমরা বাড়িতে এসেছো সে বিষয় এতটুকু খেয়াল করিনি। এই তো ঠাকুরমশাই, এই মাত্রই কিছুটা সময় আগে আমরা এলাম আপনার গৃহে। তা ঠাকুরমশাই এরকম দূরে দাঁড়িয়ে আছেন কেন? আড্ডা ঘরের ভেতরে আসুন না, একটু ঢুকে আসুন। না না কিশোরী, তোমরা বসো। আমি ঠাকুর পুজোর এই সকল পোশাক পরিচ্ছদ পরিত্যাগ করে সাধারণ বস্ত্র পরে আসছি কিছুটা সময়ের মধ্যেই। ততক্ষণ তোমরা নিজেদের মধ্যে গল্প গুজব করো। আর হ্যাঁ, ভালো কথা, চারি তোমাদের জন্য চা বসিয়েছে তো? হ্যাঁ ঠাকুরমশাই, সেই সব নিয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। চারি হলো আপনার লক্ষ্মী প্রতিমা। সে সত্যি সাক্ষাৎ মা অন্নপূর্ণা। সব দিকে তার বেশ খেয়াল রয়েছে। সে ইতিমধ্যে প্রবেশ করেছে রান্নাঘরে আমাদের সকলের জন্য গরম চায়ের ব্যবস্থা করতে। আপনি জলদি পোশাক পরিবর্তন করে আসুন, তারপর জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ঠাকুরমশাই এবার প্রবেশ করলেন পাশের ঘরে। আমি আর কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করে নিজেদের মধ্যে বেশ গল্পগুজব চালাচ্ছিলাম। খানিকটা সময় পর রুনু রুনু শব্দে নূপুর বাজিয়ে ছোট্ট মেয়ে চারি আড্ডা ঘরের ভেতরে ঢুকে এসে আমাদের সামনে তক্তপোষের ওপর রেখে গেল 3 পেয়ালা চা আর বেশ অনেকগুলো তেলে ভাজা। ঠাকুরমশাইও ইতিমধ্যে এসে প্রবেশ করলেন একটা ঘরে। আমি 1 পেয়ালা চা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে একটা দিলাম কিশোরীকে, আর একটা আমি নিজে নিলাম। চায়ের উষ্ণ পেয়ালায় কিঞ্চিত ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক দিলাম। আহ, দুর্দান্ত! ছাড়িমা, চাখানা বেশ দারুণ হয়েছে। এই কথাটা চারিকে বলতেই চারি লাজুক হাসি হেসে এক প্রকার দৌড়ে চলে গেল রান্নাশালার দিকে। কিশোরী কোমরের মধ্যে থেকে ঠাকুর মশাইয়ের জন্য আসার পথে কিনে আনা পাসিং শো সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিয়ে বলল, এই নিন ঠাকুরমশাই, এটি আমাদের তরফ থেকে আপনার জন্য। কিশোরীর হাতে পাসিং শো সিগারেটের প্যাকেট দেখে ঠাকুর মশাই এবার খানিকটা মুখ বিকৃত করে বললেন, আহা কিশোরী, আবার এই সব আনার কি প্রয়োজন ছিল বলো দেখিনি? তোমাদের না কতবার বারণ করেছি যে প্রত্যেকবারই নতুন নতুন 1 প্যাকেট করে সিগারেট আনার কোনো প্রয়োজনই নেই তোমাদের। তোমরা মোটেও আমার কথা শোনো না। এ কিন্তু ভারী বদ স্বভাব তোমাদের।
আমাদের কাছ থেকে পাসিং শো সিগারেটের প্যাকেট পেয়ে ঠাকুরমশাই যে ভীষণ রকমের খুশি হন তা আমরা বিলক্ষণ বুঝি, কিন্তু তবুও মুখে কিছুটা আপত্তি করলেন তিনি। প্রত্যেকবার সিগারেটের প্যাকেট নেওয়ার সময় তিনি এটা করে থাকেন। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, ঠাকুরমশাই, দয়া করে এই তুচ্ছ ব্যাপারে আর আপনি আপত্তি করবেন না। এই সিগারেটের প্যাকেট আপনি গ্রহণ করুন। আপনি আমাদের যে সমস্ত সুন্দর সুন্দর আপনার অতীত জীবনের ঘটা নানান ধরনের গল্পের কথা বলে শোনান, সেই সমস্ত কিছুর দক্ষিণা বাবদ যদি না হয় তাহলে আর কি, এইটাই তো যা আপনাকে দক্ষিণা দিই। আপনি অনুগ্রহ করে এটি নেন। এতে আমাদের অন্তত কিছুটা হলেও শান্তি পাবো আমরা। কি বলো কিশোরী? সব কিছুরই তো একটা দক্ষিণা বলে জিনিস রয়েছে নাকি? আমার এই কথা শুনে ঠাকুরমশাই এবার বেশ প্রসন্ন চিত্তে আমাদের দিকে তাকিয়ে কিশোরীর হাত থেকে সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে প্যাকেটের খাম খুলে একখানি পাসিং শো বের করে তা তিনি ঠোঁটের মাঝখানে চেপে ধরলেন এবং তাতে অগ্নি নিক্ষেপ করলেন। সিগারেটের অগ্রভাগে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে শুরু করলেন মনের সুখে। মাঝে মধ্যে ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় আঙুলের সামান্য চাপে ঝেড়ে ফেললেন সিগারেটের অগ্রভাগে জমতে থাকা ছাই। আমি আর কিশোরী চা খেতে লাগলাম। তবে কিশোরীটা যে ক্রমাগত উদ্গ্রীব হয়ে পড়ছে ঠাকুরমশাইকে গল্প বলে শোনানোর জন্য, সেটা আমি তার অস্থির অবস্থা দেখেই অনুমান করতে পারলাম খুব সহজে। এই হলো কিশোরীর এক বড় দোষ, তার শরীরে ধৈর্য বলে কোনো জিনিস হয়তো নেই। ঠাকুরমশাই সিগারেটে একটা লম্বা টান দিয়ে চোখ বন্ধ করে নাক ও মুখের মাধ্যমে গল গল করে অফুরন্ত ধোঁয়া বাতাসে ছেড়ে সেই রকম চোখ বন্ধ রেখেই বললেন, তা কিশোরী, এবার তোমাদের একখানি গল্প বলে শোনাতে হবে কি, তাই তো? কিশোরী বড় বড় চোখে আমার দিকে তাকালো। ঠাকুরমশাই নিজের দুই চোখ সম্পূর্ণ বন্ধ করেও যে তার মনের অন্তরে চলে যেতে থাকা কথাখানি কিভাবে টের পেলেন তাই সে বুঝে উঠতে পারল না। তবে এই নিয়ে খুব একটা বেশি চিন্তিত হলো না কিশোরী। সে বালক সুলভ কণ্ঠে আবদারের ভঙ্গিমায় বলল, তাহলে তো বেশ ভালোই হয় ঠাকুরমশাই। বলবো বলবো, আমি কি আর জানি না যে তোমরা কেন এখানে বা কিসের টানে বারবার আমার গৃহে ছুটে আসো? তোমরা এসেছো আর আমি তোমাদের গল্প শোনাইনি, সেরকম ঘটনা কিন্তু আজ অবধি কখনোই ঘটেনি, তেমনটা আজও হবে না। তাই গল্প যে একখানে তোমরা শুনবে সে ব্যাপারে একেবারেই নিশ্চিন্তে থাকতে পারো। হ্যাঁ, আমি এটা জানি যে তোমরা আমার বলা অধিকাংশ কাহিনীকেই আজগুবি বলে মনে করো, কিন্তু তাতে আমার বিন্দু মাত্র কিছু যায় আসে না, কারণ তোমাদের উপর তো আর এই জগৎ সংসারের সত্য মিথ্যার ভার নির্ভরশীল নয়। আমাদের এই পৃথিবী বৃহৎ বড়, তার কতটুকুই বা জানি আমরা। আমাদের চেনা জানা গণ্ডির বাইরেও অনেক অজানা তথ্য রয়েছে, যেগুলো হয়তো তোমাদের মতন বিজ্ঞান মনস্ক মানুষেরা খুব সহজে মেনে নিতে পারে না। আর সেই জন্যই আমার বলা কোনো কাহিনী তোমাদের কাছে আষাঢ়ে গপ্পের মতোই মনে হয়। ঠাকুরমশাইয়ের এই কথায় আমি কিংবা কিশোরী আমরা কেউই আর কোনো কিছু বললাম না, কারণ কথায় কথা বাড়ে। আমাদের কথা শুনে ঠাকুরমশাই কোনো কারণে যদি একবার চটে যায় তাহলে আজ আর তার মুখ থেকে গল্প শোনা বড় অনিশ্চিত হয়ে পড়বে। এই কথা ভেবে আমরা চুপ করে বসে রইলাম। ঠাকুরমশাই বাইরের দিকে উদাসী দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি তার এই লক্ষণ। তিনি তার অতীতের স্মৃতির অতল সমুদ্রে ডুব দিয়ে তুলে আনার চেষ্টা করছেন ভয়ানক কোনো ঘটনা। কিশোরী আমার গা ঘেঁষে এসে বসল।
ঠাকুরমশাই বললেন, তোমরা তো জানোই যে আমি সেই কাঁচা বয়স থেকেই এদিক ওদিক নানান জায়গায় ঘুরে ঘুরে দিন কাটিয়েছি। বিভিন্ন অচেনা অজানা প্রান্তে ঘুরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগতো। অচেনাকে চেনার জন্য আমার মন বারে বারে ব্যাকুল হয়ে পড়তো। ঘরের মধ্যে চার দেওয়ালের জীবনে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করতাম না খুব একটা। আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। ঠিক এই কারণে বিভিন্ন সময়ে আমি বিভিন্নবার দেশের নানান জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি। সেবার ফরিদপুরের হাটতলা নামের একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম। সেদিন ছিল হাটবার। সে কি বিশাল বড় প্রান্তর জুড়ে হাট বসেছে। চারিদিকে শুধু মানুষেরই ওই হট্টগোল। বাজারে চিৎকার চেঁচামেচি আর দাম দর করবার কথাবার্তা। তখনকার দিনে এখনকার সময়ের মতন এমন ভেজাল জিনিস পাওয়া যেত না হে। বিশেষত গ্রামগঞ্জের হাটে বাজারে সবসময় পাওয়া যেত খাঁটি উৎকৃষ্ট মানের নির্ভেজাল জিনিসপত্র। যেমন ধরো ঘরের তৈরি গাওয়া ঘি, খাঁটি দুধ, নানান ধরনের তরতাজা ফল মূল ফুল, নানান ধরনের শাকসবজি, পুকুর খাল বিল নদী প্রভৃতি জলাশয় থেকে ধরাইয়া বড় বড় মাছ, সে আর কত কি। হাটের মধ্যে সে আমার বেশ ভালোই লাগলো। সাধু সন্ন্যাসী গোছের মানুষ দেখে বেশ কিছু দোকানদার দোকানের মধ্যে থেকে বেরিয়ে এসে আমার পায়ের ধুলো মাথায় নিয়ে সে তার নিজের দোকানের কিছু জিনিস, এই যেমন ধরো কিছু ফল কিংবা এক ঘটি দুধ, তিলের নাড়ু, খেজুর গুড়ের মাখা সন্দেশ অথবা খুব সুস্বাদু চাল কুমড়োর মোরব্বা আমায় খেতে দিল। তখনকার দিনের মানুষের মন বড় ভালো ছিল গো কিশোরী। তাই জন্য তারা সকলের সাথে খুব সহজেই মিশে যেতে পারত অতি অল্প সময়ের মধ্যেই। তো যাই হোক না কেন, ফরিদপুরের হাটতলায় আমি একটা বিশাল বড় বট গাছের নিচে বাঁশের মাচার উপর উঠে বসলাম। আমার সামনে সার সার হাটের মধ্যে একাধিক দোকানদানি বসেছে, আর পিছনে রয়েছে সুদূর বিস্তৃত বিঘার পর বিঘা জুড়ে ধানি জমি। হাতে মুখে একটু জলের ছিটা দিয়ে আমি একটা তিলের নাড়ুতে সবেমাত্র কামড় দিতে না দিতেই হঠাৎ করে আমার চোখ গেল একজন মানুষের দিকে। আর তাকে দেখে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা নিঃসন্দেহে প্রথমবারই বলে দিতে পারবে যে এই লক্ষণ মোটেও কোনো ভালো লক্ষণ নয়। সেই মাঝারি বয়স্ক সুপুরুষ ব্যক্তিটির মধ্যে কেমন যেন একটা কালো অপছায়ার ঘেরাটোপ আমার নজরে পড়ল। এছাড়াও আমি দেখলাম তার কপালে রয়েছে চওড়া চিন্তার ভাঁজ, যা দেখে আমি নিঃসন্দেহ হলাম সত্যি হয়তো তার কিংবা তার পরিবারের যে কোনো এক সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটেছে, যে কারণে এই ব্যক্তি এত চিন্তিত হয়ে রয়েছে। আচমকা সেই পুরুষটি আমার দিকে তাকালো। সে বুঝতে পারল যে আমি বেশ কিছুটা সময় ধরে তার উপর নজর রেখেছি। তার কি মনে হতে সে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আমার দিকে। আমি আরো ভালো করে দেখলাম তার চারপাশ জুড়ে কেমন যেন একটা কালো ধোঁয়াশার মতন অদৃশ্য বায়বীয় উপাদান যেন তাকে ঘিরে ভেসে বেড়াচ্ছে শূন্যের মধ্যে। সে আমার দিকে এগিয়ে এসে দুহাত জড়ো করে কাতর কণ্ঠে বলল, আগে আপনি কি আমায় কিছু বলতে চান? না মানে আমার যেন মনে হলো আপনি আমার দিকেই একভাবে তাকিয়েছিলেন, সেই জন্যই আপনার দিকে এগিয়ে এলাম। আচ্ছা, আপনি কি কোনো সাধু সন্ন্যাসী? সেই পুরুষটির কথায় আমার এবার যেন সম্বিত ফিরে এলো। মুখের মধ্যে ভরা তিলের নাড়ু চিবোতে শুরু করলাম আমি। কিন্তু আমার প্রতি তার করা শেষ প্রশ্নটায় আমায় বেশ ভাবিয়ে তুলল। হঠাৎ করে আমি সাধু সন্ন্যাসী কিনা এ কথা সে জানতে চাইলই বা কেন? আমি যদি কোনো সাধু হই
তাহলে কি তার কোনো কাজে লাগতে পারি? এই ভেবেই সে কি সেই কথা জিজ্ঞাসা করলো। আমি কিছুটা জল খেয়ে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। তান্ত্রিক? তার মানে আপনি নিশ্চয়ই তন্ত্র মন্ত্র সম্পর্কে অনেক কিছু জানেন। আমার বড় বিপদ চক্রবর্তী মশাই। না না, ঠিক আমার নয়, বিপদ হলো আমার বাচ্চা মেয়েটার। আপনি যদি ওকে এই সমূহ বিপদের হাত থেকে বাঁচাতে পারেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আপনি আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি যত দক্ষিণে চাইবেন আমি তাই দিতে রাজি। আপনি শুধু যে কোনো বিনিময়ে আমার মেয়েটাকে আবার আগের মতো সুস্থ করে তুলুন। কথাগুলো বলতে বলতে সেই মানুষটি ভীষণ রকমের উত্তেজিত হয়ে পড়ল। আমি তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি আগে একটু বসো, খানিকটা জল খাও, স্বস্তি বোধ করো, তারপর না হয় আমাকে সব কিছু খুলে বলবে। আমার কথা শুনে সেই মধ্যবয়স্ক পুরুষ মানুষটি এবার বাঁশের মাচায় আমার পাশেই এসে বসল। আমি তার দিকে দুধের ঘটিটা বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় তাকে খেতে বললাম। সে প্রথমে খানিকটা ইতস্তত বোধ করছিল ঠিকই, কিন্তু মারাত্মক রকমের তৃষ্ণায় তার গলা যেহেতু পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তাই ঘটির দুধটুকু সে গলাৎকরণ করলো অনায়াসেই। নমস্কার চক্রবর্তী মশাই, আমার নাম নেপাল গুপ্ত। ফরিদপুর হাটতলা থেকে বেশ অনেকটা দূরে মামুদপুর নামের যে গ্রামটা রয়েছে সেখানে একটি নতুন বাড়ি ক্রয় করে আমি আর আমার স্ত্রী এবং আমাদের সঙ্গে থাকা ছোট্ট বাচ্চা মেয়ে নিয়ে এসেছিলাম থাকবো বলে। যেহেতু আমার কর্মস্থল এখানেই কাছে পিঠে হওয়ার কারণে তাই আমি মামুদপুরের একটি বাড়ি ক্রয় করেছি। কিন্তু সেখানে আসার প্রথম দিনেই আমার স্ত্রীকে গ্রামের এক বৃদ্ধা বারণ করে আমার মেয়ে যেন 10 বছর হওয়ার আগে অবধি সে গ্রামে না থাকে, তাহলে নাকি তার মারাত্মক বিপদ ঘটবে। আমার আমার স্ত্রী তৎক্ষণাৎ আমায় এসে সমস্ত কথা জানায়, কিন্তু আমি আমার স্ত্রীর কথায় কোনো গুরুত্ব দিই না। আজ আজ 7 দিন হয়ে গেল ঠাকুর মশাই, আমার মেয়েটা ধুম জ্বরে পড়েছে। জ্বরের ঘোরে সে ক্রমাগত ভুল বকে চলেছে। অনেক বৈদ্য কবিরাজ দেখিয়েও আমার মেয়েকে সুস্থ করে তুলতে পারেননি কেউ। আমাদের বাড়ি জুড়ে এমন সব অস্বাভাবিক অতিলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে যে আমাদের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের এই সংকট থেকে উদ্ধার করেন, আমার মেয়েটিকে বাঁচান, তাহলে তাহলে আমি ভারী উপকৃত হই। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি এত অসহায়ের মতন ভেঙে পড়ো না হে নেপাল, আমি যাব তোমার সাথে তোমার গৃহে। আমি যে তার কথায় এইভাবে যেতে রাজি হয়ে যাব এটা হয়তো সে এত সহজে ভাবতেও পারেনি। সেই কারণে নেপাল গুপ্তর মুখমণ্ডল জুড়ে যেন আনন্দের বন্যা বয়ে গেল। সে অধিক উত্তেজনার সাথেই বলল, আপনি আপনি যাবেন চক্রবর্তী মশাই? সত্যি সত্যি আপনি যাবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না। এই রকম অবস্থায় পড়ে আমি পুরোপুরিভাবে অসহায় হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি আমার সাথে যাবেন এ কথা শোনার পর যেন খানিকটা হলেও আলোর দিশা দেখতে পাচ্ছি। আপনি আপনি চলুন তাহলে। আমি আর নেপাল গুপ্ত এবার হাটতলা ছেড়ে রওনা দিলাম মামুদপুর গ্রামের উদ্দেশ্যে। মামুদপুর গ্রাম আসতে বেশ অনেকটাই সময় লাগলো আমাদের। তার বাড়ির চৌহদ্দিতে পদার্পণ করার সাথে সাথেই আমার শরীর জুড়ে কেমন যেন একটা ভয়ানক অনুভূতির তরঙ্গ বয়ে গেল অতি দ্রুত লয়ে। দেখলাম
নেপাল গুপ্তের বাড়ির ঠিক পাশে যে বিশাল বড় মরা একখানি গাছ রয়েছে, সেই গাছের মগডালে বসে বেশ কয়েকটা বড় বড় মাপের দাঁড় কাক ক্রমাগত উচ্চ রবে কা কা শব্দে ডেকে চলেছে। রাস্তার ধারে শুয়ে থাকা কুকুরগুলো নিজেদের মধ্যেই কুঁই কুঁই শব্দ করে কেঁদে চলেছে। এই সব লক্ষণ মোটেও ভালো ঠেকল না আমার। এই সকল লক্ষণ যে ভয়ানক কিছুর ইঙ্গিত দিতে চাইছে তা আমি বিলক্ষণ বুঝতে পারলাম। আসুন আসুন চক্রবর্তী মশাই, এবার গৃহের ভেতরে ঢুকে আসুন। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি একবার বাইরে বেরিয়ে এসে দেখো, আমাদের বুঝি সব দুঃখের দিন শেষ হতে চলেছে খুব শীঘ্রই। দেখে যাও, কাকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি। নেপাল গুপ্ত চিৎকারে ঘরের ভেতর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো তার স্ত্রী মল্লিকা দেবী। সে আমার পা ছুঁয়ে প্রণাম করতে এলে আমি তাতে বাধা দিয়েই বললাম, থাক মা থাক, এখন আর প্রণাম করতে হবে না। আমি এমনিতেই তোমায় আশীর্বাদ করছি। ঈশ্বর যেন তোমাদের উপর থেকে সকল বিপদের ঝঞ্ঝা কাটিয়ে দেন। তোমরা যেন আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারো, সেই কামনাই করি। চলুন চক্রবর্তী মশাই, আমি এবার আপনাকে আমার মেয়ের কক্ষে নিয়ে যাই। আপনি নিজের চোখে দেখবেন। চলুন, মাত্র কয়েকদিনের মধ্যে তার ঠিক কী কী অবস্থা হয়েছে একবার দেখবেন। চলুন ঠাকুর মশাই। নেপাল গুপ্তের সাথে আমি এবার তাদের বাড়িতে প্রবেশ করে একটি কক্ষের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। নেপালবাবু কক্ষের দরজা খোলা মাত্রই ভেতর থেকে কেমন যেন একটা ভ্যাপসা উৎকণ্ঠ গন্ধ আমার নাকে এসে ঠেকল। মুহূর্তের মধ্যেই সেই গন্ধের জেরে আমার চোখ মুখ বিকৃত হয়ে গেল। কিন্তু নেপাল গুপ্তের দিকে তাকিয়ে দেখলাম সে পুরোপুরি স্বাভাবিকই রয়েছে, অর্থাৎ তার নাকে এইরূপ গন্ধ প্রবেশ করেনি। ঘরের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার ছিল। নেপালগুপ্ত একখানি জানালার পাল্লা খুলে দিতেই বাইরের দিবালোকের স্বল্প আলোর রোশনাই ঢুকে এলো ঘরের ভেতর, আর তাতেই আলোকিত হয়ে গেল চারিপাশ। আমি দেখলাম বিছানার মধ্যে একটা ফুটফুটে ফুলের মতো বাচ্চা মেয়ে শুয়ে রয়েছে, তবে তার শারীরিক অবস্থা যথেষ্টই শোচনীয়। দীর্ঘদিন ধরে গাছে ফোটা ফুল যেমন শুকিয়ে গিয়ে ঝরে পড়ার ঠিক আগের মুহূর্তে সেই সুন্দর ফুলের যে দশা হয়, এই ছোট্ট বালিকারও ঠিক সেই একই দশা। তার প্রাণবায়ু যেন প্রতিক্ষণে তার শরীর থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করছে অনবরত। মেয়েটার শরীরের চামড়া অদ্ভুত রকমের ফ্যাকাশে হয়ে গিয়েছে। দেহের মধ্যে থাকা চামড়ার আস্তরণ যেন হাড়ের সাথে মিশে গেছে। প্রতিটা শিরা, উপশিরা, ধমনী সবকিছুই দেখা যাচ্ছে বাইরে থেকেই। আমি তার নাকের কাছে হাত নিয়ে গিয়ে বুঝলাম সে খুব ধীরে ধীরে শ্বাস টানছে। নেপালগুপ্ত কাঁদো কাঁদো মুখ নিয়ে তাকিয়েছিলেন আমারই দিকে। আমি তার উদ্দেশ্যে বললাম, দেখো হে নেপাল, তোমার মেয়েকে দেখে আমি যেটুকু যা বুঝতে পারলাম তাতে তার অবস্থা সত্যি বড় খারাপ, এবং এটাও বুঝতে পারছি যে তার শরীরে প্রয়োজনীয় যথেষ্ট রক্তও নেই। প্রয়োজনীয় রক্ত নেই? আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? আমার মেয়ে যে পুরোপুরি স্বাভাবিক ছিল। কিন্তু তোমার মেয়ের শরীরে যে পর্যাপ্ত রক্ত নেই সেটা বিলক্ষণই বোঝা যাচ্ছে ওর দেহের ওই ফ্যাকাশে ত্বক আর সাদা হয়ে যাওয়া হাত পা দেখে। তাহলে ঠাকুর মশাই, আমার মেয়ের শরীর থেকে সমস্ত রক্ত কোথায় গেল চক্রবর্তী মশাই? একটু বলুন না। সেটা তো বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি যে বিষয়টা মোটেও স্বাভাবিক নয়। নেপাল, তুমি আমাকে কিছু সাদা সর্ষে এনে দিতে পারবে? সাদা সর্ষে? কেন চক্রবর্তী মশাই, সাদা সর্ষে দিয়ে কি হবে? আহ, এত প্রশ্ন করো না। তোমাকে সাদা সর্ষে আনতে বলেছি, তুমি চট জলদি কিছুটা সাদা সর্ষে নিয়ে এসো। আমার কথা শুনে নেপালগুপ্ত এবার বেরিয়ে গেল সেই কক্ষের বাইরে। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সে রান্নাশালা থেকে আমার হাতে নিয়ে এসে দিল একখানি ছোট্ট পাত্র, যেই পাত্রের মধ্যে রয়েছে বেশ অনেকটা পরিমাণে সাদা সর্ষে। সাদা সর্ষে আমি ডান হস্তের মুঠোয় ঢেলে মুঠো বন্ধ করে মুখের কাছে হাত তুলে বিড়বিড় করে একটি মন্ত্র বলে ফু দিলাম।
তারপর সেই মন্ত্র পড়া সাদা সর্ষে আমি ছড়িয়ে দিলাম বিছানার চারিদিকে। নেপাল গুপ্তের উদ্দেশ্যে তারপর বললাম, আচ্ছা নেপাল, আমি তোমার স্ত্রী মল্লিকার সাথে কিছু কথা বলতে চাই। তুমি যদি একটু সেই ব্যবস্থা করে দাও তাহলে খুবই ভালো হয়। অবশ্যই ঠাকুর মশাই, আপনি আপনি আসুন। এই ঘরের বাইরে আমি মল্লিকাকে ডেকে আনছি। আপনি আসুন, আপনি আসুন। আমি এবার সেই কক্ষ থেকে বেরিয়ে এলাম বাইরে। ভালোভাবে মন্ত্র পড়ে সাদা সর্ষে ছড়িয়ে একটা সুরক্ষার গণ্ডি টেনে দিয়েছিলাম নেপালের মেয়ে হৈমন্তীর বিছানার চারিধারে। আমার স্থির বিশ্বাস ছিল যে কোনো রকমের অশুভ শক্তি আরও ধারে কাছে ঘেঁষতে পারবে না। আপাতত তাই বেশ খানিকটা নিশ্চিন্ত হই আমরা দাওয়ায় এসে উপস্থিত হলাম। নেপাল একখানা চাটাই বিছিয়ে দিল তাড়াতাড়ি। সেই চাটাইয়ের উপরে আমরা দুজনেই বসলাম। নেপালের স্ত্রী মল্লিকা দেবী আমাদের জন্য গরম 2 পেয়ালা চা এনে আমাদের তা দিয়ে সেও বসলো আমাদের ঠিক মুখোমুখি। নেপাল গুপ্ত তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, গিন্নি গিন্নি, চক্রবর্তী মশাই তোমার কাছে কিছু কথা জানতে চায়। তিনি তোমায় যা প্রশ্ন করবেন তুমি তার যথাযথ উত্তর দিও তো। নেপাল গুপ্তের স্ত্রী মল্লিকা মাথা ভরা ঘোমটার আড়াল থেকে সম্মতিসূচকভাবে ঘাড় নাড়ালো। আমি তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা তোমরা যেদিন এই বাড়িতে প্রথম এসেছিলে সেদিন নাকি তোমার সাথে দেখা হয়েছিল এখানকার কোনো এক বৃদ্ধার। সে বৃদ্ধা নাকি তোমার মেয়ের সম্পর্কে অনেক কিছুই তোমাকে বলেছিল। এই সমস্ত কিছুই শুনেছি আমি তোমার স্বামীর মুখ থেকে। এবার পুরো ঘটনাটা শুনতে চাই তোমার কাছ থেকে, কারণ যেহেতু সেই বৃদ্ধা কথাগুলো তোমাকেই বলেছিল তাই তুমি সবচেয়ে ভালোভাবে বলতে পারবে গোটা বিষয়টা আসলে কি ঘটেছিল। আচ্ছা মল্লিকা, খুব ভালো করে ভেবে বলো তো সেদিন ওই বৃদ্ধা তোমায় ঠিক কি কথা বলেছিল। আগে চক্রবর্তী মশাই, সেই দিন আমরা প্রথম এই গ্রাম অর্থাৎ মামুদপুরে এসেছিলাম। আমার স্বামী আমায় বলেছিল যে আমি যেন মেয়েটাকে সবসময় একটু চোখে চোখে রাখি, কারণ সম্পূর্ণ অচেনা অজানা একটা জায়গা আমরা এসেছি। ওখানকার পরিবেশ ও মানুষজনের সাথে মানিয়ে নিতে কিছুটা হলেও তো সময় লাগবে আমাদের সবার। আমাদের মেয়ে হৈমন্তী বাড়ির বাইরে চলে গিয়েছিল খেলা করতে, তাই ওর বাবা ওকে আনতে গেল আচমকাই। আমার চোখ গেল ওই ফুল বাগানের দিকে। দেখলাম সেখানে ফুলের সাজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক বৃদ্ধা। আমি একটু ভাব জমানোর জন্য এগিয়ে গেলাম তার দিকে। বৃদ্ধা আমার বাচ্চা মেয়েটাকে দেখে মারাত্মক রকমের ভয় পেয়ে গেলেন। তিনি ভয়ার্ত কণ্ঠে আমাদের মেয়ে হৈমন্তীর বয়স জিজ্ঞাসা করলেন, আর এটাও জানতে চাইলেন যে সে 10 বছরে পা দিয়েছে কিনা। আমি যখন বললাম যে আমার মেয়ের এখনো 10 বছর হয়নি, তিনি মারাত্মক রকমের একটা আতঙ্কিত হয়ে পড়লেন আর আমাকে বারবার করে বললেন আমি যেন এক্ষুনি আমার মেয়েকে নিয়ে অন্য কোনো স্থানে চলে যাই, অথবা মেয়েকে কোথাও একটা পাঠিয়ে দিই, এই যেমন ধরুন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে। এই কথাটা বলেই তিনি হনহন করে চলে গেলেন। তারপর আর কোনোদিন এদিকে আসেননি। এই গায়ে ওই বৃদ্ধার কথা শুনে আমার স্বামী এসে সবকিছু আমি স্বামীকে বলেছিলাম, কিন্তু উনি কিছুই বিশ্বাস করেননি। সকল কিছু শুনে যা বুঝতে পারলাম নেপাল, তাতে এই মাহমুদপুর গ্রামকে নিয়ে হয়তো এখানকার মানুষদের মধ্যে কিছু মতামত রয়েছে, যার কারণে ওই বৃদ্ধা প্রথম দিনই তোমার স্ত্রীকে বারণ করেছিল, যেহেতু 10 বছর তোমার মেয়ের বয়স হয়নি তাই তোমরা যেন তাকে নিয়ে অন্য কোনো স্থানে চলে যাও। অতীতে নিশ্চয়ই এমন কোনো ঘটনা এই গায়ে ঘটেছিল যার কারণে এই গায়ে 10 বছরের নিম্নবর্তী বালিকাদের থাকা চলে না। তাহলে ঠাকুর মশাই, এবার আমরা কি করব? এই পরিস্থিতিতে আমাদের ঠিক কি করণীয়? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ওই ছোট্ট মেয়েটাকে যে কিভাবে বাঁচাবো আপনি একটু বলে দিন ঠাকুর মশাই, আপনি একটু বলে দিন। আমি আর তুমি আমরা দুজনে মিলে এক্ষুনি বের হব। এই গ্রামের কোনো প্রবীণ মানুষের কাছ থেকে আমাদের জানতে হবে এখানে অতীতে কি ঘটনা ঘটেছিল যার কারণে এখানকার মানুষেরা 10 বছরের নিচের বালিকাদের রাখতে চায় না। বহুক্ষণ চুপ করে বসে গল্প শোনার পর কিশোরী এবার বলল, তারপর তারপর কি করলেন ঠাকুরমশাই? একটু বলুন না, শুনতে ইচ্ছা করছে খুব।
কি করলেন তারপর ঠাকুরমশাই? তারানাথের প্রত্যুত্তরে বলল, তোমরা একটু বসো, গল্পের পরবর্তী অংশটা আমি বলছি একটু বাদে। ভেতর বাড়ি থেকে একটু গড়গড়াখানা সেজে আনি। গড়গড়া ছাড়া এমন গল্প ঠিক জমে না, কেমন যেন শুকনো শুকনো লাগে। দেখো কিশোরী, আমি বুঝতে পারছি যে তুমি হয়তো এই গল্পের মাঝে সাময়িক বিরতিটা বড়ই অপছন্দ করো, কিন্তু কি আর করব বলো, পুরনো ধাঁচের মানুষ গো আমি। তোমাদের মতো এখনকার ছেলে ছোকরা হলে হয়তো সিগারেটের পর সিগারেট শেষ হতো, কিন্তু আমাদের সময় তখন তো এত নামি দামি কোম্পানির সিগারেট ছিল না। তখন ভরসা ছিল একমাত্র এই তামাক। নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে বড় বড় রাজারা, জমিদার, সবাই এই তামাকেই আসক্ত ছিল। এখন তো আসল বিষয়টা হলো মানুষের সময় অনেক কমে আসছে। সময়কে বাঁচানোর জন্য এই সিগারেট কোম্পানিগুলো জাঁকিয়ে বসেছে বাজারে, ফলে তামাকেরও চল এখন অনেকই কমে আসছে। যাই হোক, আর তোমরা একটু সময় অপেক্ষা করো। আর কিশোরী, আমায় মাফ করো, তোমার মতো এমন গল্পপ্রেমী মানুষ আমি ইহকালে খুব কম জনকেই দেখেছি। অদ্ভুত অপ্রকৃত গল্প হলেও তুমি বেশ মন দিয়েই শোনো। এটা দেখেই আমার আরও প্রবণতা বেড়ে যায় তোমাদের গল্প শোনানোর। তার পরের কথাটা তারানাথ খানিকটা রসিকতার সুরেই বলল, তোমরা ওই ব্যালকনি থেকে ঘুরে আসো, নিজেদের সময় নষ্ট করো না, আমি এক্ষুনি আসছি। শেষের কথাটা তারানাথ কেন বলল সেটা আমি স্পষ্টভাবে বুঝতে পারলাম। কারণ তারানাথ জানে যে ওনার এই গড়গড়া আনতে যাওয়ার ফাঁকে আমরা দুই হরিহর মিলে তারানাথের বৈঠকখানার পাশে ওই জানালার ধারে দাঁড়িয়ে দুজন দুটো সিগারেট শেষ করি। তারানাথ চলে যাওয়ার পর আমরা দুই বন্ধু মিলে দুটো সিগারেট ধরালাম। খানিকক্ষণ এটা ওটা গল্প করার পর দেখলাম সিগারেট একটু ফুরিয়ে এলো। সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু জানালার বাইরে ফেলে দিয়ে আমরা আবার এসে বসলাম তারানাথের বৈঠকখানায়। খানিকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম তারানাথ তার প্রকাণ্ড গড়গড়াখানা সেজে নিয়ে এসে তক্তপোষের ওপর বেশ জবুথবু হয়ে বসলেন। কিশোরী উত্তেজিত হয়ে বলল, এরপর কি করলেন ঠাকুরমশাই? বলুন না, কি করলেন? গুড়ুক গুড়ুক টান দিয়ে গল্পের পরবর্তী অংশ বলতে লাগলেন তারানাথ। কি আবার করব, আমি আর নেপালগুপ্ত মিলে বের হলাম মামুদপুরের রাস্তায়। বেশ অনেকটা পথ হাঁটার পর আমাদের চোখে পড়ল রাস্তার ধারে একজন বয়স্ক বৃদ্ধ মানুষ বসে রয়েছেন। তার সামনে সুদূর বিস্তৃত ফাঁকা তৃণ অঞ্চলে বেশ কয়েকটা গরু চড়ছে। আমরা বুঝলাম তিনি এই গ্রামের একজন বাসিন্দা এবং গরু চড়াতে এখানে এসেছেন। আগে নমস্কার, আমার নাম নেপাল গুপ্ত। সামনের দাসপাড়ায় একটা বাড়ি আমি ক্রয় করে সেখানে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে এসেছি থাকার জন্য। বেশ কয়েকদিন হয়ে গেল। নিজের দুই হাত জড়ো করে নেপাল সে বৃদ্ধের উদ্দেশ্যে কথাগুলো বলল। আমাদের দুজনকে দেখে বৃদ্ধ আর বসে না থেকে উঠে দাঁড়িয়ে ঘোলাটে চোখে দৃষ্টি সংকুচিত করে তাকালো নেপালের দিকে। তারপর বলল, নমস্কার বাবা, আমার নাম মহিন। আমি এই মামুদপুরের গ্রামের মানুষ। ওই তোমাকে আমি চিনি না, মানে তোমরা যে এই গায়ে নতুন এসেছো সে কথা আগে থেকেই জানি, কিন্তু আমি বড় বিপদে পড়েছি। আপনি যদি আমাদের এই গ্রামের সম্পর্কে কিছু তথ্য দিতে পারেন তাহলে হয়তো বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় খুঁজে পাই। বিপদ? কি বিপদ? কি এমন বিপদের কথা বলছো তুমি বাবা? আমি আপনাকে বললাম না যে আমি আমার স্ত্রী আর কন্যাকে সাথে নিয়ে এখানে এসেছি থাকবো বলে। আগে আগে আমার বাচ্চা মেয়েটা হঠাৎ করে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে।
সে আজ প্রায় 7 দিন বিছানার মধ্যে শয্যাশায়ী। তার শরীর ক্রমে রক্তশূন্য হয়ে পড়েছে। কি জানি কি কারণ। নেপাল গুপ্তের এই কথা শুনে সে বৃদ্ধের চোখ মুখ জুড়ে যেন আতঙ্কের বন্যা বয়ে গেল। সে বৃদ্ধ জড়ানো গলায় বলল, কেন, তোমার মাইয়ার কি 10 বছর বয়স হয় নাই? হ্যাঁ, আগে আগে না কর্তা। হায় 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 রে, এ কি সর্বনাশের কাণ্ড ঘটেছে। তুমি বোধহয় তোমার আর মাইয়াকে আর ফিরে পাবে নাই। বাপ, তাকে বোধহয় চিরতরের জন্য তুমি হারালে গো বৎস। আমাদের গ্রামে যে ভয়ানক অভিশাপ আছে সে কথা তোমার জানা ছিল না। এই গ্রামে 10 বছর না হলে কোনো মাইয়ার থাকে চলে না। আপনি এরকম কথা কেন বলছেন? কি অভিশাপ লুকিয়ে রয়েছে আপনাদের এই গ্রামে? আমার কথা শুনে সে বৃদ্ধ এবার বোবার মতন পুরোপুরি চুপ হয়ে গেল। তা দেখে আমি অধিক উত্তেজনার সাথেই তার 2 হাত জড়িয়ে ধরে বললাম, দয়া করে চুপ করে যাবেন না। আপনি যা জানেন তা বলুন, না হলে বোধহয় ওই ছোট্ট মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। আমি তাকে দেখেছি, আর তাকে দেখে যেটুকু বুঝেছি তাতে তার হাতে সত্যি সময় ফুরিয়ে আসছে। সে আজ থেকে বহুকাল আগেকার কথা। এই গ্রামে তখন কালিকাচরণ নামের একজন ধনবান মানুষ বাস করত। তার স্ত্রীর নাম ছিল দিগম্বরী। কালিকাচরণ মানুষটা ভালো ছিল না খুব একটা। সে যেমন ছিল অহংকারী, ঠিক তেমনই ছিল তার অর্থের গরম। তবে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ ফুটে কোনো কথা বলতে পারত না। সকলেই তাকে সমীহ করে চলত। অপরদিকে দিগম্বরী ছিল ভারী লক্ষ্মী প্রকৃতির মেয়ে। তার অন্তরে কেবলই মায়া, মমতা আর অপার স্নেহ। কালিকাচরণ বরাবর চাইতো তার যেন পুত্র সন্তান হয়, কিন্তু সন্তান ছেলে হোক কিংবা মেয়ে তো তা আর আমাদের মতন সাধারণ মানুষের হাতে নেই। এই সকল বিষয় হলো ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর যা দেন আমাদের তা হাসি মুখে মেনে নেওয়াই উচিত। দিগম্বরীর প্রথম সন্তান তার গর্ভবতী অবস্থাতেই মারা গেল। সব দোষ এসে পড়ল নিরীহ মেয়েটির উপর। কালিকাচরণ এই নিয়ে তাকে কথা শোনাতে একদমই ছাড়ল না। দ্বিতীয়বার মা হওয়ার সময় দিগম্বরীকে বারবার করে মনে করিয়ে দেওয়া হলো একটা রাজপুত্রের মতন ফুটফুটে ছেলে সন্তান। তাকে জন্ম দিতেই হবে। কিন্তু ওই যে বললাম, ঈশ্বরের যেমনটা ইচ্ছা ঠিক তাই তো হবে। ঠিক তেমন করেই দিগম্বরীর মেয়ে হলো। মেয়ে হবার খবর শুনে পিতা তার মুখ দেখলো না প্রথম 7টি দিন। দিগম্বরী ভালোবেসে মেয়ের নাম রাখলো সুরধনী। এইভাবে চলতে লাগলো তার সংসার। তবে মেয়ে নিয়ে এতটুকু সন্তুষ্ট হলেন না কালীচরণ। তিনি ভীষণ রকমের ঘৃণা করতে শুরু করলো নিজের স্ত্রীকে। ছেলে না হলে এই এত ধন সম্পত্তির কি বা হবে, এই ভেবে কালীচরণ তার স্ত্রীর সাথে এক ঘরে আর বসবাস করলো না। অন্য মেয়েকে যে বিবাহ করে নিয়ে আসবেন পুত্র সন্তান পাওয়ার আশায়, তেমনটাও তিনি করতে পারলেন না। যতই হোক, সমাজ বলেও একটা জিনিস রয়েছে, এটিও তার মনের মধ্যে কাজ করত। এক স্ত্রী জীবিত থাকার পর আর এক স্ত্রীকে বিবাহ করাটা কেবল হীনতার কাজ। এই রকম ভাবেই সব কিছু চলছিল। কিন্তু দিগম্বরীর মেয়ে যখন 6 বছর পা দিল, তখন হঠাৎ করে তার শরীরে রক্তস্থল্পতা দেখা দিল। শরীর পুরোপুরি রক্তশূন্য হয়ে গিয়ে দিগম্বরীর মেয়ে সুরধনী মারা গেল।
আর নিজের মাথা ঠিক রাখতে পারলেন না কালীচরণ। বহু আগেই তার বউয়ের প্রতি মারাত্মক রাগ ছিল। এবার সেই রাগ যেন দাবালনের মতন বহিঃপ্রকাশ ঘটল। তিনি তার নিজের স্ত্রীকে অক্ষত ভাষায় গালিগালাজ করা শুরু করলেন, লোকদের সামনে মারধর করলেন, গ্রামের মোড়ের মাথায় এনে ফেললেন। গ্রামের মানুষ যেহেতু কালীচরণকে ভীষণ রকমের ধনবান মানুষ মনে করতেন, তাই তারা সুনজরে আসার জন্য সকলে তার নিরীহ বউকে দোষারোপ করতে শুরু করলেন। গোটা গ্রামের মানুষ বলল দিগম্বরী আসলে একটি ডাইনি, যে তার নিজের মেয়ের রক্ত চুষে খাইছে, তাই তাকে পুড়িয়া মারাই উচিত। কালীচরণ সকলের সামনে স্ত্রীর কাপড় দাহ্যক তেল ঢেলে তাতে আগুন ধরিয়া দিল। আগুনে লিলিহান শিখায় পুড়তে পুড়তে মারা গেল সেই অভাগিনী জননী। দিগম্বরীর মৃত্যুর পর কালিকাচরণ কোনো কারণই ছাড়াই পুরোপুরি পাগল হয়ে গেল। আর এই গ্রামের মানুষেরা পেল তাদের অন্যায়ের উচিত শিক্ষা। সেই থেকেই এই গাঁয়ের 10 বছরের নিচে কোনো মেয়ের থাকা চলে না। সকলে বলে দিগম্বরীর আত্মা নাকি 10 বছরের নিচে সেই মেয়ের রক্ত চুষে খেয়ে ফেলে এবং তাকে মেরে ফেলে। এইভাবেই তার পরিবারের মানুষগুলোকে উচিত শিক্ষা দিয়ে ফেললো আর তার সাথে হওয়া অন্যায়ের বদলা নিয়ে ফেললো। গাঁয়ের ওই বৃদ্ধ মানুষটির কথা শুনে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। সেদিন রাতের বেলায় আমি নেপাল গুপ্তের মেয়ে ওই মন্ত্রীর ঘরে থাকারই সিদ্ধান্ত নিলাম, কারণ গোটা বিষয়টা আমার নিজের চোখে প্রত্যক্ষ করতেই হবে। ঘরের মেঝের এক কোণে জ্বলছিল একটা টিমটিমে লণ্ঠন। রাত্রি গভীর হতে আমি দেখলাম দরজার ফাঁক গলে কেমন যেন একটা কালচে ধূসর কুয়াশার মতো কিছু ভিড় করে ঢুকে এলো ঘরের ভেতর। তারপর একটা বায়বীয় কালো অবয়বের সৃষ্টি হলো শূন্যে। আমি সেই সজীব অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, তুমি কে তা আমি জানি। তুমি হলে বহুকাল আগে মারা যাওয়া দিগম্বরীর অতৃপ্ত আত্মা। দিগম্বরী, তোমার সাথে যা হয়েছিল তা সত্যি অন্যায় হয়েছিল, কিন্তু তুমি এখন যে কাজ করছো সেটা কিন্তু মোটেও উচিত কার্য হচ্ছে না। এইভাবে তুমি নিরীহ বাচ্চা মেয়েগুলোর জীবন ধ্বংস করতে পারো না। তোমার মুক্তির সময় আসন্ন। আমার গলার এই পদ্মবীজের মালা তোমার বিদেহী আত্মার মধ্যে স্পর্শ করা মাত্রই তুমি চিরতরের জন্য মুক্তি লাভ করবে, আর সেটাই তোমার এবং এই গায়ের সকলের জন্য মঙ্গল। এই কথা বলে আমি আমার গলা থেকে পদ্মবীজের মালা খুলে ছুঁয়ে দিলাম শূন্যে। সেই মালা ওই কালো অন্ধকারের মধ্যে লাগতেই একটা বিকট চিৎকার করে কালো অন্ধকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। বাতাসের মধ্যে থেকে কেটে গেল সমস্ত ভ্যাপসা গন্ধ। ওই মন্ত্রীর দিকে তাকিয়ে দেখলাম তার হাতের আঙুল নাড়াচাড়া করছে, তার শরীর যেন একটু একটু করে সুস্থতার পথে এগোচ্ছে। এইভাবেই সেবার মামুদপুরের গ্রামের প্রাচীন অভিশাপের হাত থেকে আমি রক্ষা করেছিলাম নিরীহ বালিকাদের। ঠাকুরমশাইয়ের কাছ থেকে সমস্ত গল্প শোনার পর আমরা বেরিয়ে এলাম মডলেনের রাস্তায়। তারপর হাঁটতে শুরু করলাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও মামুদপুরের ভয়। তারানাথের চরিত্রে বুবাই, কিশোরীর চরিত্রে রৌনিক, চারির চরিত্রে কস্তুরী, মল্লিকার চরিত্রে বর্ণালী। অন্যান্য ভূমিকায় গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ, শব্দগ্রহণ ও স্পেশাল এফেক্টসে আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।